15 দফা দাবি আদায়ে 72 ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকরা। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে তার আশ্বাসের পর এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রী জানান 15টি দাবির মধ্যে বেশ কয়েকটি তাৎক্ষণিক সমাধান করা হয়েছে, বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে জটিলতা কমাতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির সচিবালয়ে সাংবাদিকদের জানান তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। দাবি দাওয়া বাস্তবায়নে সরকারের আশ্বাস পাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 15 দফা দাবিতে মঙ্গলবার থেকে এই ধর্মঘট শুরু হয়েছিল। দাবিগুলো যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটি ছিল সেইটা আমাদের বিআরটিএর চেয়ারম্যান মহোদয় তিনি একটা টাস্ক ফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সমাধান করবেন তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল, এবং অন্যান্য দাবি দাওয়া যেগুলি ছিল সবগুলি নিয়ে দীর্ঘ আলাপের পরে তারা বলেছেন তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছিলেন সেইগুলো ওনাদের মুখেই শুনবেন, ওনারা প্রত্যাহার করে নিচ্ছেন। সরকারের কোনো না কোনো প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ই-ভ্যালির মতো কোম্পানি জালিয়াতি করছে। এর দায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদ হার 1-2 ভাগ কমানোর পরও স্বল্প আয়ের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ রেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ড 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিই। আগে ম্যানুয়ালি করতো, এখন ইলেকট্রিক্যালি করতেছে, এখন ডিজিটাইজড হয়েছে, এখন এগুলো করা হচ্ছে। মানুষ কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন সদর হাসপাতাল মেডিকেল কর্মকর্তা ডাক্তার শাহিন মোহাম্মদ আব্দুর রহমান। গোয়েন্দা সার্জেন্ট আয়ুব আলীর সাক্ষ্য ও জেরা শেষে বুধবার দুপুরে 1:30টার পর শুরু হয় মামলার 13 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। এর আগে সকাল 9:30টায় বরখাস্ত ওসি প্রদীপ, এসআই লিয়াকত সহ 15 আসামিকে নেওয়া হয় আদালতে। পরে 10:15টার দিকে কক্সবাজারে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলে 1 ঘন্টা। পরে তাকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে হত্যা মামলায় 12 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল। যারা নোটিশ পেয়ে এসেছে তাদের মধ্যে থেকে আমরা সাক্ষ্য উপস্থাপন করব। ইনশাল্লাহ আমরা আজকে 2 থেকে 5 জনের মতো সাক্ষ্য উপস্থাপন করব। এখানে জবানবন্দি ও জেরার পর যতক্ষণ সময় লাগে। নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 3 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া তাকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার বিবরণে বলা হয়, 2015 সালের 8 সেপ্টেম্বর লস্করপুর গ্রামে আসামি রিক্তা পারভিনের বাড়ি থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 4 জনের নামে থানায় একটি মাদক মামলা হয়। আসামি রিক্তা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করে 10,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং অন্য 3 জন আসামিকে খালাস দেয়। এই মামলায় 64 বোতল ফেন্সিডিল রিক্তা বেগমের নিকট থেকে পাওয়া গেছে। প্রথমবারের মতো 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 17 অক্টোবর। উপাচার্যরা বলছেন, 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস করা হবে, তাই পরীক্ষায় স্বচ্ছতার বিষয়টি কঠিন হলেও অসম্ভব নয়। আর মঞ্জুরি কমিশন বলছে, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই পদ্ধতি অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন করে ভাবাবে। শারমিন নীরার রিপোর্ট। ভর্তি পরীক্ষা নিয়ে দেশের নানা প্রান্তে শিক্ষার্থীদের ভোগান্তি এবার অনেকটাই কমে আসবে। অনেক সমালোচনার পর অবশেষে 20 পাবলিক বিশ্ববিদ্যালয় একসাথে গুচ্ছ পরীক্ষার তারিখ ঘোষণা করল। আসছে 17 অক্টোবর বিজ্ঞানের 1,32,000, 24 অক্টোবর মানবিকের 67,000 আর 1 নভেম্বর বাণিজ্য বিভাগের 34,000 শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
কোভিড সংক্রমণ কমে এলেও আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি মানা আর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্ন প্রণয়নের কাজে গিয়েছে অনেকটা। 100 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা হবে 1 ঘন্টায়, পরীক্ষার সময় বেলা 12টা। সেই সাথে এই পরীক্ষার পরেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের পছন্দ আর নিজস্ব চাহিদা অনুযায়ী শিক্ষার্থী বেছে নেবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সিট নির্ধারণ করা আছে এবং সেই সিট অনুযায়ী তারা ওই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদেরকে আর দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে না। তাদের যে এই পরীক্ষার স্কোর সেইটিকে আমরা মেরিট লিস্ট হিসেবে কাজে লাগাবো। বৃহত্তর সিলেটের কেন্দ্র হবে শাহজালাল বিশ্ববিদ্যালয়। তো শিক্ষার্থীরা সকালবেলায় বাড়ি থেকে এসে পরীক্ষা দিয়ে আবার বাড়িতে চলে যেতে পারবে। পটুয়াখালী, ওদিকটা দিনাজপুর, দিকে রংপুর, খুলনা, পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের কেন্দ্র হবে। পরীক্ষার যে স্যাংটিটি রক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পরীক্ষার তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে মঞ্জুরি কমিশন। শিক্ষার্থীদের কথা ভেবে পর্যায়ক্রমে বড় বিশ্ববিদ্যালয়গুলো এই প্রক্রিয়াতে এগিয়ে আসবে, এমনটা মনে করছেন কমিশনের এই সদস্য। 17 তারিখ এবং 24 তারিখ এবং 1 তারিখ যে ভর্তি পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা যেন স্বচ্ছ এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়। সম্মিলিত ভর্তি পরীক্ষা নেওয়াটা খুবই সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বিশ্ববিদ্যালয়গুলো খুব সহজে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে পারত। 7টি কৃষি বিশ্ববিদ্যালয়ের পর 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আর 20 পাবলিক বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছের আওতায় আসছে। শারমিন মীরা, 71, ঢাকা। ঢাকা দক্ষিণের ডেঙ্গু পরিস্থিতি এখন আগের চেয়ে স্থিতিশীল, এমনটা দাবি করে দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, মোট আক্রান্তের 18% রোগী ঢাকা দক্ষিণের। মশা নিধনে নগরবাসীর সহযোগিতা পেলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি না থামলে ডেঙ্গু নিয়ন্ত্রণ বেশ চ্যালেঞ্জিং। মনির মিল্লাতের প্রতিবেদন। মৌসুমের শুরু থেকেই ঢাকা দক্ষিণে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল অনেক বেশি। জুরাইন, যাত্রাবাড়ি সহ বেশ কিছু এলাকা রীতিমতো ডেঙ্গুর হটস্পট হয়ে ওঠে। দক্ষিণের আশঙ্কাজনক ডেঙ্গু পরিস্থিতির জন্য নগর প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন অনেক নগরবাসী। প্রতিবাদে রাজপথে কর্মসূচিও পালন করেন জুরাইন সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা। ডেঙ্গু পরিস্থিতির এই সময়টায় অনেকদিন দেশের বাইরে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। দেশে ফিরে বুধবার কথা বলেন গণমাধ্যমের সাথে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ময়লা ফেলার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন করেন মেয়র। ডেঙ্গু পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি। 27,000-এর মতো আবাসিক ভবন স্থাপনা আমাদের ভ্রাম্যমাণ আদালত, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, আমাদের কাউন্সিলর বৃন্দ পরিদর্শন করেছেন। যেখানে যেখানে আমরা উৎসব স্থল পেয়েছি, যেখানে যেখানে আমরা আধার পেয়েছি, যেখানে যেখানে আমরা তথ্য পেয়েছি, সাথে সাথে আমাদের জনবল সেখানে গিয়ে সেই আধার বিনষ্ট করেছে, উৎসব স্থল বিনষ্ট করেছে এবং পর্যাপ্ত কীটনাশক প্রয়োগের মাধ্যমে লার্ভা ধ্বংস করেছে বলেই আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি অনেকাংশেই আবহাওয়ার উপর নির্ভরশীল। বৃষ্টি না থামলে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার ঠেকানো যাবে না। ওয়েদার কন্ডিশন যদি নর্মাল থাকে তাহলে আপনার ঢাকা শহরে ডেঙ্গির সংখ্যা ধীরে ধীরে কমে আসবে। ইতিমধ্যেই কমার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, আগের মতো কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তবে সংখ্যার কথা হচ্ছে কি যে সংক্রমণটা কিন্তু অত্যন্ত উচ্চ মাত্রায়। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু লার্ভা ধ্বংস করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, পূর্ণাঙ্গ মশা মারার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। মনির মিল্লাত, 71, ঢাকা। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছেন 36 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল 24 ঘন্টায় 8 জন মারা গেছেন। এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে 7 জন এবং করোনায় মারা গেছেন 1 জন। মৃতদের মধ্যে রাজশাহীর 3 জন, নওগাঁর 2 জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 1 জন করে রোগী রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় 2 জন এবং সিলেটে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নেত্রকোনা, জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুরে করোনায় 1 জন করে মারা গেছেন।
বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় আরও 89 লাখ ডোজ করোনার টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের অনুদান হিসেবে পাওয়া যাবে 71 লাখ ডোজ ফাইজার বায়োনটেকের টিকা। আর কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দ হিসেবে আসবে আরও 18 লাখ ডোজ মডার্নার টিকা। মঙ্গলবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, কোভ্যাক্স প্রতিশ্রুত এ টিকা বছরের শেষ নাগাদ পাওয়া যাবে। কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র থেকে গত জুলাইয়ে 55,60,000 ডোজ মডার্নার টিকা এবং সেপ্টেম্বরে ও মে মাসে 11,620,000 ডোজ ফাইজারের টিকা পেয়েছিল বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধায় বা সরাসরি বিশ্বের নানা দেশকে টিকা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি হিসেবে এ টিকা পাচ্ছে বাংলাদেশ। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যাপ্ত জ্বালানি আর উদার বিনিয়োগ নীতির দেশ বাংলাদেশ বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ব্যবসায়ী কাউন্সিলের বৈঠকে 28টি হাইটেক পার্কে মার্কিন বিনিয়োগের অপেক্ষায় বলে ব্যবসায়ীদের জানান তিনি। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনে এই বৈঠক করেন তিনি। আরও জানাচ্ছেন ফারজানা রূপা। The world must wake up. করোনা গোটা পৃথিবীর সব নাগরিকের সমান অধিকারেই যে নিরাপত্তা নিশ্চিত হয় তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে মত দেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু তহবিল বা টিকার ফর্মুলা দিয়ে দিতে কেউ যেন আর কারোর জন্য অপেক্ষা না করে, তিনি সেই আহ্বানের মধ্যে দিয়ে ৭৬তম সাধারণ অধিবেশন শুরু করেন। সকাল ৯টা থেকে সেই পর্ব সেরেই জাতিসংঘ ভবনেই সুইডেন ও কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় গত ১.৫ বছর নিজেদের টিকে থাকার কৌশল সম্পর্কে তাদের ধারণা দেন। আহ্বান জানান বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর। এই ধারাবাহিকতাতেই বিকালে সময় দেন বাংলাদেশি ও মার্কিন ব্যবসায়ী নেতাদের। জানান ১০০টি অর্থনৈতিক অঞ্চলের একটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য সংরক্ষিত। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, বাড়তে থাকা অর্থনীতির কলেবর, বিশাল মধ্যবিত্ত জনগোষ্ঠী আর সরকারের নীতিকে বিনিয়োগের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন তিনি। বাংলাদেশের ২৮টি হাইটেক পার্কে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেরই সবচেয়ে মুক্ত বিনিয়োগ নীতি রয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগ সুরক্ষিত থাকবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পার্লামেন্টের আইন ও দ্বিপক্ষীয় চুক্তি দ্বারা সুরক্ষিত। যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন ২৫,০০০ মেগাওয়াটের বেশি। এখন আমরা নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ কামনা করছি। Human resources at competitive prices. ২৮টি হাইটেক পার্ক, নবায়নযোগ্য শক্তি আর আইসিটি সহ বিনিয়োগের খাতগুলো কি হতে পারে তাও জানিয়ে দেন পরিষ্কার। অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাইটেক শিল্প সহ অন্যান্য লাভজনক খাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শুধুমাত্র আমেরিকান কোম্পানিগুলোকে দেওয়া হবে। আমরা অব্যাহতভাবে আমাদের শারীরিক, আইনি ও আর্থিক অবকাঠামোর উন্নয়ন ঘটাচ্ছি এবং এছাড়া পদ্মা সেতু ও ঢাকা মেট্রো রেলের মতো বিভিন্ন সড়ক ও রেল যোগাযোগ বৃদ্ধি করছি। দিনের উল্লেখযোগ্য আরেক পর্ব ছিল নারীর ক্ষমতায়ন বিষয়ক জাতিসংঘের ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। জীবনের ঝুঁকি নিয়ে বারবার হত্যার জন্য হামলা হওয়া সত্ত্বেও কেবল মানসিক শক্তির দৃঢ়তায় কেমন করে টিকে থাকা বা অবৈতনিক শিক্ষা আর একবেলা খাবারের মতো নীতি কেমন করে নারী শিক্ষার হার বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে, তার বলা সেই কথা শুনেন পৃথিবীর নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নারী নেতারা। ফারজানা রূপা, ৭১, নিউ ইয়র্ক। আছেন ৭১-এ চলছে সংবাদ সমগ্র। বাংলাদেশ সেনাবাহিনী সাজোয়া কোরের ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বুধবার বগুড়া সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক সেনাবাহিনী প্রধানকে কর্নেল ব্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় জেনারেল শফিউদ্দিন জানান, প্রশিক্ষণের মাধ্যমে সাজোয়া কোরের সকল সদস্যকে চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান। কর্নেল কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতম ঐতিহ্যবাহী কোরের
কর্নেল কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি আবারও বলছি, আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকব। বগুড়ার শিবগঞ্জে কিশোর বাউল মেহেদি হাসানের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক, গ্রাম্য মাতব্বর সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত 11টায় সদর ইউনিয়নের জুড়ি মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মেজবাউল ইসলাম ও গ্রামের মাতব্বর শফিউল ইসলাম খোকন এবং তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। মেহেদি হাসান গত কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে আসছিলেন। সাদা লুঙ্গি, ফতুয়া এবং গামছা ব্যবহারের পাশাপাশি মাথায় বড় লম্বা বাবরি চুল থাকায় গ্রেপ্তারকৃতরা তাকে প্রায় কটূক্তি করত, গান ছেড়ে দিতে বলতো। এর প্রতিবাদ করায় 18 সেপ্টেম্বর রাতে মেহেদি হাসানকে তুলে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এই ঘটনায় 5 জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধরলো গ্রামের লোক, তখন করছে যে আমি ওটা ভেঙেছি, সমস্যা নাই, আপনারা ভ্যাংবার করছেন, আমি ভেঙেছি, কিন্তু আমার মাথার লেরেটা করে দিয়ে না, চুল কাটেন না। আপনারা চুলও কাটবা করছেন, আমি এর আবেদন, আমি নিজে কালকে চুল ছিল না কাটবো। ঘটনার সত্যতা জেনে আমি তাৎক্ষণিকভাবে তার কাছে অভিযোগ পেয়েই আমি দ্রুত সেখানে ঘটনার সাথে জড়িত 5 জন জড়িত 3 জনকে গ্রেপ্তার করি, আর 2 জন পলাতক ছিল এবং অলরেডি মামলা নিয়ে আমরা আসামিদেরকে আদালতে। যশোরে দীর্ঘ 8 বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে 4 সন্তান জন্ম দিয়েছেন এক মা। সদ্যজাত 4 শিশু এবং মা সুস্থ আছেন। সোমবার সকালে যশোর শহরের কুইন্স হাসপাতালে এই 4 সন্তানের জন্ম দেন বাখারপাড়া এলাকার আবুল বাশারের স্ত্রী লাক্সমিয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবারই হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর সিজারের মাধ্যমে 2টি ছেলে ও 2টি মেয়ে সন্তান জন্ম দেন লাক্সমিয়া। তার চিকিৎসক নার্গিস আক্তার জানান, দীর্ঘদিন ধরেই এই দম্পতি নিঃসন্তান ছিলেন। কুইন্স হাসপাতালে আর কি আমাদের বাচ্চা হয়, আর আমার ওয়াইফ দিয়ে বাচ্চা দিয়ে 4 বাচ্চা দিয়ে ইনশাল্লাহ সুস্থ আছে তারা। আমরা খুবই টেনশনে ছিলাম যে কি হয়, 4টা কনসেপশন হয়তো 1-2টা মিস হয়ে যাবে। আমরা ওকে অনেক সতর্কভাবে রাখছিলাম যে যেন ওর কোনো অসুবিধা না হয়। একই সঙ্গে একই মায়ের 4টি বাচ্চা হওয়াতে 2টি ছেলে এবং 2টি মেয়ে, এটা অনেক আনন্দের খবর এবং তারা সুস্থ আছে। কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় একটি মণ্ডপে বেশ কয়েকটি দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এলাকার মানুষ জানিয়েছে, দুর্গাপূজাকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়ার আইকা যুব সংঘের একটি অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। বুধবার ভোরে কমিটির সদস্যরা এসে দেখেন সবগুলো প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে জড়িতদের দ্রুত আটকের চেষ্টা চলছে।